আসসালামু আলাইকুম। আজকে আমরা ফটোশপের প্রথম ক্লাসটি শুরু করছি। এখানে আমরা ফটোশপ ওপেন করে একটি নতুন প্রজেক্ট কী করে তৈরি করতে হয় সেটা শিখব। একদম বেসিক থেকে প্রত্যেকটি জিনিস বোঝানোর চেষ্টা করব। যারা জানেন না তাদের বলিয়ে দিই যে আমরা গ্রাফিক ডিজাইনের কোর্স শুরু করেছি। গত ক্লাসে গ্রাফিক ডিজাইন কী এবং কাদের জন্য কীভাবে কাজ করে এই ইন্ডাস্ট্রিটা এসব নিয়ে কিছু কথা বলেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখে আসবেন। যাই হোক, তো ফটোশপ ওপেন করতে জাস্ট আইকনটির উপরে ডাবল ক্লিক করুন। অনেক বড় অ্যাপ, সো ওপেন হতে একটু সময় লাগতে পারে এবং আপনার ডিভাইস বা কম্পিউটারের উপর নির্ভর করছে যে ওপেন হতে কত সময় লাগবে। তো ওপেন করলে ঠিক এমন একটি স্ক্রিন দেখতে পাবেন। আমি সবচেয়ে আপডেটেড ভার্সনটি ব্যবহার করছি, অর্থাৎ ফটোশপ 2025। যদি আপনি ওল্ড ভার্সন ব্যবহার করে থাকেন কিংবা আমার ভিডিওটি পরবর্তীতে দেখে থাকেন, তাহলে হয়তো সামান্য পরিবর্তন হতে পারে, তবে বেসিক ইন্টারফেসটি ঠিক এমনটাই। তবে যদি একদম প্রথমবার ওপেন করে থাকেন তাহলে এই জিনিসগুলো দেখতে পাবেন না। এগুলো হচ্ছে রিসেন্ট, যখন কাজ করবেন এগুলো কিছু প্রজেক্ট নিয়ে, তখন এগুলো অর্থাৎ কিছুদিন আগে বা আজকে কালকে কিংবা আরও কিছুদিন আগে জাস্ট লাস্ট 10-12টা প্রজেক্টগুলো এখানে থাকবে আর কি। তো আমরা জিনিসটি দেখি, ঘাবড়ে যাওয়ার কিছুই নেই, অনেক কিছু আছে এখানে। তো আমরা প্রত্যেকটির সাথে একদম সম্পূর্ণ বেসিক থেকে পরিচিত হবে, ফলে আপনার ডিজাইনের লাইফে একদম কখনোই কোনো জায়গায় বেঁধে যেতে হবে না। তো প্রথমেই এই বারটি বা এই টুল বারটি রয়েছে, তো এটি নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আজকে আমরা একটি প্রজেক্ট তৈরি করা শিখব। তো তার আগে দেখুন যে এখানে নিউ ফাইল, ওপেন, হোম এই 3টি অপশন রয়েছে। তো হোমেই আমরা আছি আপাতত। তো এখানে আমরা নিউ ফাইলে যদি ক্লিক করি তাহলে একটি নতুন ফাইল তৈরি করার অপশন আসবে। ওপেনে যদি ক্লিক করি তাহলে পুরনো কোনো প্রজেক্ট এখানে আনা যাবে, যেমন এই পিএসডি ফাইলটা এখানে আনা যাবে। ফটোশপের প্রজেক্ট ফাইলকে পিএসডি বা ফটোশপ ডকুমেন্ট এই নামেই ডাকা হয় বা এই নামেই আর কি ফাইলগুলো তৈরি হয়। তো সেটা ওপেনে ক্লিক করে আনা সম্ভব। তো আমরা এগুলো নিয়ে পরে অবশ্যই বিস্তারিত দেখব। তো এই অপশন দুইটি রয়েছে। এরপরে যদি একদম নতুন আসেন এখানে, তাহলে ওয়েলকামিং কিংবা লার্ন এই জাতীয় কিছু অপশন আসবে। তো যাই আসুক না কেন, ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। আর যদি যখন আপনি কোনো কাজ করবেন তখন এখানে এই রিসেন্ট পোস্টগুলো থাকবে। এখানে 2টি অপশন দেখতে পাবেন কাজ করার পরে আর কি। একটি হচ্ছে লিস্ট ভিউ, এখানে এইভাবে লম্বালম্বি দেখা হবে, এবং গ্রিড ভিউ ওখানে বাক্স আকারে দেখা যাবে আর কি। এখান থেকে এই শর্টে ক্লিক করে রিসেন্ট, অর্থাৎ সবচেয়ে রিসেন্ট করা কাজটা এখানে দেখতে পাবেন। নেম অনুযায়ী সিলেক্ট করলে নাম অনুযায়ী এখানে পাবেন। তো যাই হোক, আমরা রিসেন্টলি রাখি। এই হচ্ছে মূল হোম পেজটা আর কি। এখন যদি নতুন একটি প্রজেক্ট আমরা তৈরি করতে চাই, সেক্ষেত্রে ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে। তো একদম হোম পেজে যদি আমরা থাকি, বর্তমানে হোম পেজে রয়েছে, সেক্ষেত্রে এই নিউ ফাইলের উপর ক্লিক করে আমরা সচরাচর প্রজেক্ট তৈরি করব। তো আরও যে অপশনগুলো রয়েছে সেগুলো বলে দিই। সেটা হচ্ছে এই উপরের দিকে আমি দেখাই জিনিসটা জুম করে। এই ফাইলে ক্লিক করলে নিউ নামে একটি অপশন পাবেন একদম প্রথমে। এটাতে ক্লিক করলেও নতুন একটি প্রজেক্ট তৈরি হবে। আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল এন ক্লিক করলেও নতুন ডকুমেন্ট বা নতুন ফাইল নেওয়ার অপশন আসবে। এখান থেকে যদি শর্টকাটটি আপনার মনে না থাকে, তাহলে ফাইলে ক্লিক করলে ডান দিকে শর্টকাটটি দেখতে পাবেন। আর আমি শর্টকাটের শিটটা অবশ্যই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তো ডাউনলোড করে দেখতে পারেন। তো নিউ ফাইলে যদি আমরা প্রেস করি তাহলে এমন একটি বক্স দেখতে পাবেন, এমন একটি ফ্লোটিং উইন্ডো দেখতে পাবেন। তো এখানে রিসেন্ট যেগুলো নিয়ে কাজ করা হয়েছে, আপনি যদি কোনো কাজ না করে থাকেন তখন এই অপশনটি আসবে না। প্রথম ফাইলটি তৈরি করার পরে এই রিসেন্ট এই বক্সটি দেখতে পাবেন। তো আমরা যেই জিনিসটা আগে বুঝে নেব বা যেই জিনিসটা আমাদের মূলত বোঝা প্রয়োজন সেটা আগে দেখে নিই। ডান দিকে এই প্রিসেট ডিটেলস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটা নিয়েই আমাদের মূলত কাজ। তো এখানে প্রথম যেই বাক্সটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা প্রজেক্টটির নাম দিতে পারো। আপনি যেই টপিকের উপর কাজ করছেন, যখন ধরুন যে থাম্বনেল ডিজাইন করছেন, একটা
ডকুমেন্টারি থাম্বনেইল। তো আপনি নাম দিতে পারেন যে ডকুমেন্টারি থাম্বনেইল 1, ডকুমেন্টারি থাম্বনেইল ফর দিস চ্যানেল, এরকম বিভিন্ন নাম দিতে পারেন। যদি নাম না দেন সেক্ষেত্রে অলরেডি একটা ডিফল্ট নাম থাকবে আনটাইটেলড 1 কিংবা আনটাইটেলড 2, এই জাতীয় নাম থাকবে। পরবর্তীতে যখন প্রজেক্টটি সেভ করবেন তখন নামটি আর কি আবারও দেওয়ার অপশন আসবে। তো আমরা আপাতত একটি নাম দিই, যেমন ধরুন যে ফার্স্ট প্রজেক্ট। নাম দেওয়া অবশ্যই উচিত, তা না হলে আপনি কি টপিকে একটি প্রজেক্ট তৈরি করেছেন, পরবর্তীতে যদি সেটা নিয়ে কাজ করতে চান বা আসতে চান ঝামেলায় পড়তে হবে আর। এরপরে এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন, জিনিসটা জুম করে দেখায়, এই আইকনটি। তো এই আইকনটিতে যদি ক্লিক করেন তাহলে ঠিক এই ওপেনের মতো নতুন পুরনো কোনো প্রজেক্ট এখানে ওপেন করতে পারবেন। এরপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে উইডথ। উইডথ হচ্ছে ধরুন এই স্ক্রিনটি হচ্ছে লম্বালম্বী এবং আড়াআড়ি এই দুইভাবে গঠিত। তো লম্বালম্বী যেই দৈর্ঘ্যটা এটাকে বলে হেইট বা উচ্চতা, এবং আড়াআড়ি যেই দৈর্ঘ্য বা আড়াআড়ি যেই প্রস্থটি রয়েছে এটাকে বলে উইডথ বা প্রস্থ। তো আমরা যখনই কোনো ডিজাইন করব তখন অবশ্যই এই দুইটা জিনিস খুব বুঝে শুনে দিতে হবে। এক একটা সেক্টরে এক একটা জিনিস প্রয়োজন পড়ে। যেমন ধরুন আমি যদি একটি ব্রাউজারে গিয়ে ধরুন যে থাম্বনেইল, আচ্ছা পিন্টারেস্ট এই ওয়েবসাইটটিতে আসুন, গুগলে সার্চ করুন পিন্টারেস্ট। এখানে এটা আপনার ডিজাইন জার্নিতে খুবই গুরুত্বপূর্ণ। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি জিনিসটা, তো এটা অবশ্যই সেভ করে রাখবেন। তো এখানে আমরা যদি ডিজাইনগুলো দেখি, লক্ষ্য করি, এখানে একটি টি শার্ট ডিজাইন দেখতে পাচ্ছি। এরপরে এখানে একটি স্কিন টোনের ডিজাইন আছে, এখানে একটি সোশ্যাল ডিজাইন আছে। এরপরে থাম্বনেইল, তারপরে পোর্টফোলিও, নানা জিনিসপত্র এখানে রয়েছে। দেখুন আমরা একদম সিম্পল একটা উদাহরণ, এটা হচ্ছে একটা প্রোফাইল পিকচার এবং এটা হচ্ছে একটা প্রোডাক্ট, এটাও একটা প্রোডাক্ট। দুইটা ফটো কিন্তু সেম না, এটার উচ্চতা এটার চেয়ে অনেক বেশি, কারণ প্রোফাইল পিকচারের উচ্চতা সচরাচর বেশি হয়ে থাকে। প্রোডাক্টের উচ্চতা সচরাচর উচ্চতা এবং আড়াআড়ি লম্বালম্বি দুই দিকেই সচরাচর সমান হয়ে থাকে। তো আপনি কোন কাজ করছেন, প্রোফাইল পিকচার তৈরি করছেন নাকি প্রোডাক্টের ডিজাইন করছেন নাকি ফেসবুকে সোশ্যাল পোস্ট ডিজাইন করছেন, সেটার উপর নির্ভর করে আপনার উচ্চতা এবং প্রস্থ অর্থাৎ আড়াআড়ি এবং লম্বালম্বি জিনিসটি সিলেক্ট করতে হবে। তো এখানে প্রথম অপশনটি হচ্ছে উইডথ। এরপরে আরেকটি অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে পিক্সেলস। এখানে দেখতে পাবেন যে পিক্সেলস, এই উচ্চতা আমরা মাপবো কীভাবে? আমরা কিলোমিটারে মাপতে পারি, মিটারে মাপতে পারি, ইঞ্চিতে মাপতে পারি, সেন্টিমিটার মাপতে পারি, ফুট হিসাবে মাপতে পারি। তো ফটোশপে যেই মাপার অপশনগুলো সাপোর্ট করে সেটা হচ্ছে পিক্সেলস, ইঞ্চিস, সেন্টিমিটার্স, মিলিমিটার্স, পয়েন্টস এবং পিকাস। এর মধ্যে আমরা প্রথম তিনটি অর্থাৎ পিক্সেল, ইঞ্চিস এবং সেন্টিমিটার, এই তিনটি সবচেয়ে বেশি ব্যবহার করব এবং এই তিনটির মধ্যেও 90% ক্ষেত্রেই আমরা পিক্সেলসই ব্যবহার করব, অন্তত ফটোশপে। তাই পিক্সেল কি এটা আমাদের জানা খুবই প্রয়োজন। আমরা জিনিসটা একটু দেখি যে পিক্সেলস কি আর কি। পিক্সেলস ইন মনিটর, লেটস মি চেক। আমরা দেখি জিনিসটা কি, পিক্সেলস আসলে কি। দেখুন ধরুন যে এই ফটোটি, ধরুন যে এটি আমার কম্পিউটারের স্ক্রিন বা আমার ফোনের স্ক্রিন ধরুন, আর বাস্তবেও তো এটাই আমার কম্পিউটারের স্ক্রিন। তো প্রকৃত অর্থে আমাদের স্ক্রিন তৈরি হয় কিছু ক্ষুদ্র ক্ষুদ্র এলইডি বাল্ব দিয়ে। বিয়ে কিংবা অন্যান্য অনুষ্ঠানের গেট সাজানোর সময় ছোট ছোট এলইডি বাল্ব ব্যবহার করে বিভিন্ন লেখা, বিভিন্ন ডিজাইন তৈরি করা হয়। আমাদের মনিটরগুলো ঠিক ওই রকমই মেকানিজম দিয়ে তৈরি, তবে ওই বিয়ের গেটে যেই এলইডি বাল্বগুলো ব্যবহার করা হয় সেগুলোর সাইজ বড়, এবং আমাদের মনিটরে বা আপনার ফোনের ডিসপ্লেতে যেই বাল্বগুলো ব্যবহার করা হয় সেগুলো এতই ছোট যে আমরা খালি চোখে দেখতে পারি না। তবে একটা মজার এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যে এক ফোঁটা পানি যদি আপনার ফোনের উপর ফেলেন তাহলে পিক্সেলগুলো দেখা যায়।
এবং অন্য ফোনের ক্যামেরা দিয়েও জুম করে দেখা যায়। যাই হোক, তো আমরা আমাদের যে কোনো ডিসপ্লে বা যে কোনো মনিটর, এলইডি এবং এলসিডি, এই মনিটরগুলো তৈরি হয় মূলত পিক্সেলের উপর ভিত্তি করে। এলইডি মনিটরগুলো, অ্যামোলেড, এলসিডি, এগুলোর মেকানিজম একটু আলাদা, তো সেটা নিয়ে আমরা কাজ করব না। তো কিন্তু প্রত্যেকটা ফটো, প্রত্যেকটা ডিজিটাল মিডিয়া এই পিক্সেলের উপরেই ভিত্তি করে এখনও চলে। তো জিনিসটা এমন যে এই এলইডি বাল্বগুলো এখানে সাজানো আছে। দেখুন, আমি জিনিসটা একটু জুম করে দেখাই। এই প্রথমটা একটা এলইডি বাল্ব, এরপরেরটা একটা এলইডি বাল্ব, এরপরেরটা একটা এলইডি বাল্ব, নিচেরটা একটা এলইডি বাল্ব, তার নিচেরটা একটা এলইডি বাল্ব, এরকম এলইডি বাল্ব দিয়ে আমাদের মনিটর তৈরি হয়। আপনার মনিটরটি 1920x1080p, এর অর্থ হচ্ছে থাকে না আমাদের মনিটরে 4K মনিটর, 2K, ফুল এইচডি। ফুল এইচডির রেজুলেশনটা হচ্ছে, দেখুন, ফুল এইচডির রেজুলেশনটা হচ্ছে 1920x1080, এটা হচ্ছে ফুল এইচডির রেজুলেশন। এর অর্থ হচ্ছে আড়াআড়ি বা বাম থেকে ডান বরাবর, অর্থাৎ এই দিক থেকে এই দিকে, অর্থাৎ আড়াআড়ি আমাদের স্ক্রিনে বাম থেকে ডান দিকে মোট 1920টি পিক্সেল রয়েছে বা 1920টি এলইডি বাল্ব রয়েছে, এবং লম্বালম্বি 1080টি বাল্ব রয়েছে 1920x1080 বা ফুল এইচডি ডিসপ্লের ক্ষেত্রে। 4K ক্ষেত্রে তাহলে 4K ক্ষেত্রে আমরা 3840 কিংবা এই জাতীয় একটা রেশিও ব্যবহার করি। 2K ক্ষেত্রে 2160x1440, অর্থাৎ 2160টি এলইডি বাল্ব আড়াআড়ি রয়েছে এবং লম্বালম্বি 1440টি এলইডি বাল্ব রয়েছে। এই বেসিকটা খুবই গুরুত্বপূর্ণ আর কি, কীভাবে পিক্সেল জিনিসটা কাজ করে। তো আপনি যখন একটি ফটো তৈরি করবেন 1920x1080, তখন 1920x1080 এই পিক্সেল বিশিষ্ট বা এই রেশিও বিশিষ্ট, অর্থাৎ এই রেজুলেশন বিশিষ্ট মনিটরের জন্য সেই ডিজাইনটা হবে একদম পারফেক্ট। এখন যদি ওই ফটোটি বা ওই ডিজাইনটি এর চেয়ে বেশি রেজুলেশনের, ধরুন 4K রেজুলেশনের কোনো মনিটরে দেওয়া হয়, তখন কি হবে? তখন আমাদের স্ক্রিনের রেজুলেশন অনেক বেশি কিন্তু ফটোর রেজুলেশন কম বা ফটোর পিক্সেল সংখ্যা কম। সেক্ষেত্রে ফটোর একটা পিক্সেলের জন্য মনিটরের 2-3টা পিক্সেল ব্যবহৃত হবে। অর্থাৎ একটা ফটোতে যদি একটা পিক্সেল থাকে, সেক্ষেত্রে যেহেতু মনিটর রেজুলেশন অনেক বেশি কিন্তু পুরো স্ক্রিন জুড়েই থাকতে হবে, সেক্ষেত্রে পুরো স্ক্রিন জুড়ে থাকার জন্য বা জুম করার জন্য ওই একটা পিক্সেলের জন্য মনিটরটি 2-3টা পিক্সেল তৈরি করে নেয়। এজন্য যদি পিক্সেল সংখ্যা কম হয়, বড় স্ক্রিনে দিলে ফেটে যায় বা জুম করলে ফেটে যায়। তো যাই হোক, যদি না বুঝে থাকেন ভয়ের কিছু নেই, আস্তে আস্তে বুঝে যাবেন। এইভাবে পিক্সেল এবং স্ক্রিনগুলো কাজ করে থাকে। তো আমরা এখানে ঠিক উইডথ এবং হেইটে কী পিক্সেল দেব সেটা বুঝতে হবে জিনিসটা। যে ধরুন আপনি চাচ্ছেন যে একটি সোশ্যাল মিডিয়ার ডিজাইন করতে বা ফেসবুকে একটি প্রোডাক্টে, ধরুন একটা বার্গারের ডিজাইন করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে ধরুন এই ঘড়িটার ডিজাইন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ফেসবুক বা ইনস্টাগ্রাম এই জাতীয় সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন সাইজ রয়েছে। যেমন ধরুন যে এফবি পোস্ট সাইজ, সরাসরি গুগলে এসে সার্চ করুন যে ফেসবুকের পোস্টের সাইজ কত। এক্ষেত্রে 1200x630 এটা একটা সাইজ, 1080x1350 এটা একটা সাইজ, 1200x1200 এটা একটা সাইজ। তো এরকম ডিফারেন্ট সাইজ রয়েছে। তো আমরা সচরাচর ফেসবুকে পোস্ট করার জন্য যেই সাইজটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে 1080x1080, অর্থাৎ লম্বালম্বিও 1080, আড়াআড়িও 1080, অর্থাৎ একটা 4 কোণা সাইজ আর কি। আপনি চাইলে এর চেয়েও যদি ভালো কোয়ালিটি চান বা অনেক বড় স্ক্রিনে দেখার কোনো পরিকল্পনা থাকে, সেক্ষেত্রে আমরা পিক্সেলের সংখ্যা আরও বাড়িয়ে দিতে পারি। যখন বাড়িয়ে দিবেন তখন খেয়াল রাখতে হবে যে আমরা চাচ্ছি যে এই জিনিসটা 2 গুণ করে দেবো। 1080কে 2 গুণ করলে 2160 হয়। 2 গুণ করার সময় অবশ্যই এইটাও 2 গুণ করতে হবে, এটাও 2160ই হবে। ধরুন যে আপনি চাচ্ছেন যে 1280x720, এটা হচ্ছে ইউটিউবের থাম্বনেইল সাইজ। এখন এটাকেও আপনি চাচ্ছেন 2 গুণ করে দিতে, তাহলে 1280কে 2 গুণ করলে 2160 হয় এবং এটাকেও অবশ্যই 2 গুণ করতে হবে, এটাকে 2 গুণ করলে 1440 হয়। তো এইভাবে জিনিসগুলো আসলে কাজ করে।
তো আস্তে আস্তে আরও বুঝে যাবেন যে আপনার যখনই কোনো প্রজেক্ট প্রয়োজন, ধরুন একটা ফেসবুকের প্রোফাইলই ডিজাইন করতে চাচ্ছেন, ফেসবুকের প্রোফাইল সাইজ সবসময় স্কোয়ার হয়, অর্থাৎ লম্বালম্বিও যা আড়াআড়িও তাও। আরেকটা জিনিস আগেই বলে রাখি যে 1080 গুণ 1350, ধরুন যে 1080 গুণ 1350 কিংবা 2160 গুণ 1440, তো এই যে গুণ বা ক্রস দিয়ে যেই রেশিওটা বা যেই পিক্সেলগুলো দেখানো হয়, এখানে বাম পাশেরটা সর্বদাই এই আড়াআড়ি বোঝানো হয়, বাম পাশেরটা সর্বদাই প্রস্থ এবং ডান পাশেরটা সবসময় উচ্চতা। তো এখানে আমরা যেটা দিচ্ছি এটা বাম পাশে এবং এটা হচ্ছে ডান পাশের। আমরা যদি ওই সেন্সে জিনিসটা তৈরি করি, তো আমরা এখন একটা থাম্বনেইলের জন্য এই ধরনের একটা প্রজেক্ট তৈরি করি, তো আমরা এটাই যথেষ্ট, আর মানে এটা যথেষ্ট নয়, এটা একটু বেশি হয়ে যায়, আমরা একটু ছোটো করে নিই 1920 1080, তো এটা যথেষ্ট আর কি, পিক্সেলেই রাখি। আমরা ডিজিটাল মিডিয়া বা কম্পিউটার বা ফোনের স্ক্রিনে দেখার জন্য সবসময় পিক্সেল ব্যবহার করব, ইঞ্চি ব্যবহার করব যখন আমাদের প্রিন্টিং রিলেটেড কোনো কাজ আসবে, যখন একটা ব্যানার কিংবা একটা বইয়ের কভার, এইগুলোর ক্ষেত্রে আমরা ইঞ্চি ব্যবহার করব। এর এছাড়া সেন্টিমিটারও ওইগুলোর ক্ষেত্রেই ব্যবহৃত হয়। আমরা ডিজিটাল সব কাজের ক্ষেত্রেই পিক্সেলই ব্যবহার করে থাকি। যখনই আপনার একটা ডিজাইনের জন্য কত পিক্সেল গুণ কত পিক্সেল, কত পিক্সেল বাই কত পিক্সেল, গুণকে কখনো বাই বলা হয় এই ক্ষেত্রে, তো সেটা আপনি গুগলে সার্চ করে নেবেন যে ইউটিউব থাম্বনেইল সাইজ ইন পিক্সেল বা ইউটিউব থাম্বনেইল সাইজ, এগুলো লিখে সার্চ করলে চলে আসবে। এর পরের অপশনটি হচ্ছে রেজুলেশন। রেজুলেশন হচ্ছে প্রত্যেক ইঞ্চিতে কতটি করে পিক্সেল থাকে, জিনিসটা মনিটরের সাথেই সম্পর্কিত। তো এখানে ধরুন যে এইখান থেকে এই পর্যন্ত ধরুন 1 ইঞ্চি, তো 1 ইঞ্চিতে কয়টা এলইডি বাল্ব থাকবে সেটাই আর কি এটা রেজুলেশন এক। তো যাই হোক, এটা নিয়ে আসলে বিস্তারিত বললে বুঝবেন, হয়তো বুঝবেন না যদি ব্যাকগ্রাউন্ডটা আর কি টেকনোলজি রিলেটেড না হয়, তবে আস্তে আস্তে বুঝে যাবেন, আমি বুঝিয়ে দেবো। আপাতত যেটা খেয়াল রাখতে হবে রেজুলেশনের ক্ষেত্রে, এই রেজুলেশনের উপরে কোয়ালিটি ম্যাটার করে। তো রেজুলেশনটা অবশ্যই সতর্কতার সাথে দিতে হবে। হাইট উইডথ এই দুইটাও সতর্কতার সাথে দিতে হবে, রেজুলেশনও সতর্কতার সাথে দিতে হবে। তো রেজুলেশন কী দিবেন সেটা বলি। যখন আমরা কোনো সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করব, সেক্ষেত্রে 100 থেকে 200 এটাই যথেষ্ট আর কি, 100 থেকে 200 এটাই যথেষ্ট। ফেসবুক, ইউটিউবের থাম্বনেইল, তারপরে ধরুন যে বিভিন্ন প্রোডাক্ট ডিজাইন, এগুলোর জন্য 100 থেকে 150 এটাই যথেষ্ট। যখন ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, যেমন ধরুন আমরা যে পিন্টারেস্ট ওয়েবসাইটটিতে গেলাম, pinterest.com, google.com, এগুলো হচ্ছে ওয়েবসাইটের যেমন এই লোগো, এই পোস্ট, এই জাতীয় যে সকল ডিজাইন আছে, এগুলো করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে 72 থেকে, অর্থাৎ 72 থেকে 100 বা এর কম বেশি আর কি। যেহেতু ওয়েবসাইটগুলো দ্রুত লোড হওয়ার পরে প্রয়োজন পড়ে, এই জন্য আমরা ওগুলোর ক্ষেত্রে রেজুলেশন একটু কমিয়ে রাখি, যাতে ফাইলের সাইজ কম হয় এবং দ্রুত লোড হয়। আমরা যেহেতু এটা একটা ইউটিউবের থাম্বনেইল ডিজাইন করতে চাচ্ছি, সেই হিসেবে 150 রেজুলেশন দিতে পারি। এখানেও দুইটি অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে পিক্সেল পার ইঞ্চ এবং পিক্সেল পার সেন্টিমিটার। তো আমরা পিক্সেল পার ইঞ্চ এটাই সবসময় ব্যবহার করব। এরপরে আসে কালার মোড। এগুলো প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, বিটম্যাপ, গ্রে স্কেল, RGB, CMYK, ল্যাব কালার। শুরুতেই এগুলো জানার প্রয়োজন নেই, দুইটি অপশন জানা প্রয়োজন, সেটা হচ্ছে RGB এবং CMYK। RGB কালার হচ্ছে আমাদের কম্পিউটার, স্মার্টফোন কিংবা ডিজিটাল যে কোনো ডিভাইসে দেখানোর জন্য যেই কালার মোডটা ব্যবহৃত হয় সেটা। আর CMYK হচ্ছে প্রিন্টিং রিলেটেড কাজ করার জন্য। যদি আপনি RGB বা রেড, গ্রিন, ব্লু এই কালার মোড সিলেক্ট করে একটি ডিজাইন করে সেটা প্রিন্ট করেন, তখন সেই প্রিন্টিংয়ের কোয়ালিটি ভালো হবে না। আবার যদি CMYK এই কালার মোড সিলেক্ট করে একটি ডিজাইন করেন এবং ফেসবুকে পোস্ট করেন, তাহলে সেই পোস্টের কোয়ালিটিও ভালো হবে না। এজন্য আমরা যখন খেয়াল রাখবো যে আমরা প্রিন্টিং নিয়ে কাজ করছি নাকি ডিজিটাল কোনো স্ক্রিনে দেখানোর জন্য কাজ করছি। তো আমরা ক্ষেত্রে যেহেতু ডিজিটালি কাজ করছি, অর্থাৎ থাম্বনেইল বানাচ্ছি, সেক্ষেত্রে RGB সিলেক্ট করব। আর অন্য যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে আপাতত কোনো কাজ করার বা কোনো টাচ করারও প্রয়োজন নেই।
তো 8 GB রাখছি। প্রিন্টিং নিয়ে কাজ করলে অবশ্যই CMYK সিলেক্ট করবেন। এরপরে আসে কালার ডেপথ বা বিট ডেপথ। বিট ডেপথে 3টি অপশন ফটোশপে পেয়ে যাবেন, 8 বিট, 16 বিট এবং 32 বিট। তো একেবারেই নর্মাল কাজ করার জন্য 8 বিট যথেষ্ট। এই বিট ডেপথ আসলে কি বোঝায়? জিনিসটা হচ্ছে কালারের সংখ্যার সাথে সম্পর্কিত। 8 বিটে অনেক কালার রয়েছে। 8 বিটে প্রায় তাও 1 কোটিরও বেশি কালার রয়েছে। আমরা যদি বিট ডেপথ লিখে সার্চ করি, বিট ডেপথ লিখে সার্চ করি, তাহলে দেখতে পাবো যে এখানে দেখতে পাচ্ছেন 8 বিট যদি হয় তাহলে 16 মিলিয়ন, অর্থাৎ 1.5 কোটিরও বেশি কালার রয়েছে। যদি 16 বিট নিই তাহলে কালারের সংখ্যা হয়ে যায় অনেক অনেক বেশি, কয়েক বিলিয়ন, মানে কয়েকশো বিলিয়ন হয়ে যায়। অনেক অনেক কালার হয়ে যায়। তো যাই হোক, আমরা একদম সাধারণ কাজ করার জন্য 8 বিট, তবে খুবই হাই কোয়ালিটির কাজ করার জন্য 16 বিট যথেষ্ট। 32 বিটের আসলে সচরাচর খুব কম প্রয়োজন পড়ে না বললেই চলে। 8 বিট নিয়েও কাজ করতে পারেন, তবে এক্ষেত্রে একটা সমস্যা হতে পারে, যখন আপনি অনেক হেভি কাজ করবেন তখন 8 বিট নিয়ে কাজ করলে কিছু আনএক্সপেক্টেড লাইন চলে আসবে। এই জন্য 16 বিট সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে ভালো কোয়ালিটিফুল হবে। এরপরে আসে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, অর্থাৎ আপনি যখন প্রজেক্টটি তৈরি করবেন তখন একটা জিনিস অলরেডি থাকবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে কী থাকবে? এটা থাকতে পারে হচ্ছে একটা সাদা পেজ, আপনি চাইলে অন্য কালারও নিতে পারেন, এখানে ক্লিক করে অন্য কালারও নিতে পারেন। এছাড়া ব্ল্যাকও নিতে পারেন। ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকবে না, কালার থাকবে, কিংবা কিছুই থাকবে না, এটা দিতে চাইলে ট্রান্সপারেন্ট। আর কাস্টম দিতে চাইলে আপনি এখান থেকে কালার, মূলত সবগুলো কাজ করে একই। তো কোনো সমস্যা নেই, আপনি যেটা আছে সেটাই রেখে দিন, অর্থাৎ হোয়াইটই থাক, আমরা পরবর্তীতে বদলাতে অবশ্যই পারবো। এরপরে অ্যাডভান্সড অপশন নামে একটা জিনিস দেখতে পাবেন। যদি এইরকম অবস্থায় থাকে তাহলে এখানে একটা ক্লিক করুন, তাহলে জিনিসটা চলে আসবে। অ্যাডভান্স অপশনে কালার প্রোফাইল নামে একটি অপশন সিলেক্ট করা থাকবে। এখানে ডন্ট কালার ম্যানেজ ডিফল্ট যদি থাকে, এখানে ক্লিক করলে অনেক অপশন দেখতে পাবেন। তো জিনিসগুলো একদম সংক্ষিপ্ত করে বলি যে ডন্ট কালার ম্যানেজ মানে হচ্ছে এই কালার প্রোফাইল, আমরা যে কালারটি সিলেক্ট করেছি RGB কালার মোড, এটা আসলে কোনো ডিভাইসের সাথে সম্পর্কিত নয়, এটা বোঝানো হচ্ছে। যদি আমরা কালার ম্যানেজ করি যে ওয়ার্কিং sRGB, আমার মনিটরটি হচ্ছে sRGB কালারের আর কি সাপোর্ট করে, এই জন্য ওয়ার্কিং বা আমরা sRGB নিয়ে কাজ করছি, এই জন্য sRGB আসছে। এটাও মূলত RGB বা সাধারণ RGB। এরপরে আসে অ্যাডোবি RGB। তো অ্যাডোবি RGB হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার মোড, এটা সব ডিভাইসেই সাপোর্ট করে এবং অনেক ভালো কালার ম্যানেজ করে আর কি। যে কোথায় কালার ম্যানেজ করা ভালো, কালার ম্যানেজ করলে ওই যে আনএক্সপেক্টেড কিছু ডট লাইন এইগুলো আসবে না। তো এরপরে রয়েছে অ্যাপেল RGB, কালার ম্যাচ RGB, অনেক কিছু রয়েছে। তো আমরা সচরাচর কাজ করব RGB বা ওয়ার্কিং RGB, সাধারণ RGB এবং অ্যাডোবি RGB। যদি সাধারণ সোশ্যাল পোস্ট কিংবা সাধারণ কাজ হয় সেক্ষেত্রে sRGB যথেষ্ট। যদি হাই কোয়ালিটি চান সেক্ষেত্রে অ্যাডোবি RGB সিলেক্ট করবেন। তো আমি সবসময় অ্যাডোবি RGB নিয়েই কাজ করি। এছাড়া আরও কিছু অপশন দেখিয়ে দিই, সেটা হচ্ছে এখানে অনেক দেখতে পাবেন। জিনিসগুলো আসলে তেমন কিছুই না, ভয়ানক কিছুই না, এগুলো কোনোটাই মুখস্থ করার দরকার নেই, কোনোটাই জানার দরকার নেই। জিনিসটা হচ্ছে যে RE Lock 3 হোয়াইট কালার গেমার, একটা যে কোনো একটা ধরুন। এটার অর্থ হচ্ছে এই RE Lock 3, RE হচ্ছে একটা ক্যামেরা মডেল, একটা কোম্পানি। এই তো RE ক্যামেরা দিয়ে যদি কোনো ফটো সিলেক্ট করা হয়, আপনি চাচ্ছেন যে ফটোশপে RE ক্যামেরার ওই ফটোটি এডিট করতে চান, সেক্ষেত্রে কালার ম্যানেজ করার জন্য এই RE থেকে একটা সিলেক্ট করতে হবে, করলে সবচেয়ে ভালো আউটপুট পাওয়া যাবে। এমন না যে কালার ম্যানেজ না করলে আপনি কাজ করতে পারবেন না, অবশ্যই করতে পারবেন। ক্যানন সিনেমা C-Log 3, তো ক্যানন সিনেমা দিয়ে এই ক্যামেরা দিয়ে যদি আপনি ফটো তুলে থাকেন, সেই ফটোটা এখানে এডিট করতে হলে এই ক্যানন সিনেমা সিলেক্ট করা উচিত হবে বা ভালো হবে। এরপরে ফুজিফিল্ম, কোডাক, এগুলো সবই ক্যামেরা মডেল। এরপরে এগুলো হচ্ছে বিভিন্ন কোডেক, এগুলো নিয়ে আপনার কিচ্ছু করা লাগবে না, জাস্ট sRGB বা অ্যাডোবি RGB এই দুইটা নিয়ে কাজ করলেই হবে। আমরা অ্যাডোবি RGB রাখছি। এরপরে পিক্সেল অ্যাসপেক্ট রেশিও, এটা আপনার বোঝা লাগছে না, এখানেও কিছু অপশন রয়েছে, এটা একেবারেই বোঝা লাগছে না, স্কোয়ার পিক্সেলই যথেষ্ট। এরপরে এটা হচ্ছে আমাদের পুরো প্রজেক্টটা সেট আপ হয়ে গেছে, একদম ডিটেলস, সারা জীবনে আর কিছু শেখা লাগবে না বলা চলে, অন্তত ফটোশপ নিয়ে। এর পাশাপাশি আমরা যদি
মানে ক্রিয়েট করার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই, যাতে প্রজেক্ট ক্রিয়েট করা নিয়ে আর কোনো দিন কোনো সমস্যা না হয়। সেটা হচ্ছে যে এখানে রিসেন্টে আমরা এর আগে যেই উচ্চতা, তারপরে যেই প্রস্থ নিয়ে কাজ করেছি সেগুলো এখানে দেখাবে। যেমন ধরুন যে এখানে আমি অনেকগুলো আর কি রেশিও নিয়ে কাজ করেছি। এরপরে সেভড, আপনি যদি চান যে একটা রেশিও সেভ করে রাখতে, তাহলে অবশ্যই সেভ করে রাখতে পারবেন। তো এরপরে ফটো, এই ফটোতে যদি ক্লিক করেন, এখানে অলরেডি অ্যাডোবি থেকে অনেকগুলো অপশন দিয়ে রেখেছে। যেমন আমরা যদি এমনি সাধারণ একটা ফটো, আপনার ফটোই ধরুন তুললেন, সেটার সাধারণ সাইজ হয় এটা, এখানে প্রথম যেটা দেওয়া আছে সেটা, এবং এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে ওই যে ফটোর সাইজটা বা সাধারণ ফটোর সাইজটা এখানে চলে আসবে, অটোমেটিক্যালি চলে যাবে। অর্থাৎ আমরা এতক্ষণ যেটা হাতে লিখছিলাম সেটা অলরেডি রেডি করা আছে। আমরা হাতে লিখলাম যে এটা হচ্ছে সাইজ, এখানে সেন্টিমিটার পিক্সেলও করতে পারেন। তো যাই হোক, তারপরে ল্যান্ডস্কেপ যদি দিই, অর্থাৎ বাঁকা ফটো, এক্ষেত্রে অটোমেটিক চলে আসবে। এরপরে এখানে আরও কিছু অপশন রয়েছে, পোর্ট্রেট, অর্থাৎ আপনি যদি আপনার একটি ফটো, প্রোফাইল পিকচার কিংবা এই জাতীয় কিছু তুলতে চান, সেটা এডিট করতে চান, সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করতে পারেন। আবার নিজে হাতেও এখানে দিতে পারেন। এরপরে আছে প্রিন্টিং রিলেটেড কাজ, যেমন লেটার সাইজ, A4 সাইজ, তারপরে A3, A5, এই সাইজগুলো অলরেডি এখানে দেওয়া আছে। এখন যদি আপনি কোনো কারণে এখান থেকে খুঁজে না পান বা এখান থেকে নিতে না চান, সেক্ষেত্রে গুগলে আসুন, সার্চ করুন যে A4 সাইজ ইন পিক্সেলস, তাহলে এখানে অলরেডি সাইজটা পেয়ে যাবেন। যেমন 2480x3508, এটা অনেক হাই কোয়ালিটির একটা পিক্সেলস, অন্য পিক্সেলও দেওয়া যেতে পারে, মানে কোয়ালিটি কমিয়ে দেওয়া যেতে পারে। তো এই জিনিসটা আর এখানে অলরেডি রেডি করে দেওয়া আছে। এখান থেকে আপনি এই মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চি, পিক্সেলস সব কিছু এখান থেকে দেখতে পারেন। তো প্রিন্টিং রিলেটেড যদি কোনো কাজ থাকে, এখান থেকে অলরেডি রেডি করে দেওয়া আছে প্রজেক্টের স্ট্রাকচার। এরপর আর্ট বা ইলাস্ট্রেটর ফাইল যদি এখানে আনতে চান, কিংবা আপনি যদি এখানেই কোনো ইলাস্ট্রেশন করতে চান, তখন এখান থেকে নেবেন। ওয়েবসাইটের কাজ করার জন্য, এই যে একটু আগে দেখালাম যেটা, যে বিভিন্ন ওয়েবসাইটের ডিজাইন করার জন্য আমরা বিভিন্ন রেশিও মেনটেন করে থাকি ওয়েবসাইটের জন্য। ওয়েবসাইট ডিজাইন, তারপরে ইউআই/ইউএক্স বলতে এটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করার জন্য বিভিন্ন অ্যাসপেক্ট রেশিও। এরপরে ইউআই/ইউএক্স বিভিন্ন স্মার্টফোন, বিভিন্ন মডেলের ফোনে বিভিন্ন রেশিও মেনটেন করে ডিজাইন করা হয়। আপনি যখন এই অ্যাপটাই যখন তৈরি করা হয়েছে, ফটোশপ অ্যাপটা যখন তৈরি করা হয়েছে, এই অ্যাপের কোথায় ফটোশপের লোগোটা থাকবে, কোথায় ফাইল লেখাটা থাকবে, কোথায় নির্দেশায়, এগুলো আগে থেকেই ডিজাইন করা হয়েছিল। এগুলোকে বলা হয় ইউআই/ইউএক্স ডিজাইন। যখন ওয়েবসাইট তৈরি করা হয়েছে, এই ওয়েবসাইটটি তো অবশ্যই তৈরি করা হয়েছে, অটোমেটিক তো ছিল না। এখন এই ওয়েবসাইট তৈরি করার সময় কোথায় এই বাটনটা থাকবে, কোথায় এই সার্চ আইকন কেন এমন হলো, গুগলের কিন্তু জিনিসটা অন্যরকম। দেখুন, গুগল ওয়েবসাইটেতে আসলে এবারে আমরা এখানে একটা অপশন দেখতে পাই, পিন্টারেস্টে গেলে এবারে এখানে ওই অপশনটা নেই। এখানে মানে এক একটা ওয়েবসাইট তাদের নিজস্ব ডিজাইন করে রাখে, তো এটাকে বলে ইউআই/ইউএক্স ডিজাইন। আমরা ইউআই/ইউএক্স ডিজাইন নিয়েও পরবর্তীতে কাজ করব, কারণ ইউআই/ইউএক্স ডিজাইন একটা কমপ্লিট আলাদা আর কি সেক্টরে, যেখানে একটা আলাদা ক্যারিয়ার অপরচুনিটিস আর কি রয়েছে। এরপরে যদি ফিল্ম এবং ভিডিও, অর্থাৎ আপনার ভিডিওর থাম্বনেইল, এরপরে ভিডিওর মধ্যে যদি আপনি কোনো একটা ফটো ব্যবহার করতে চান, সেক্ষেত্রে সেই ফটোটি এখান থেকে এডিট করতে পারেন। এখানে যদি আমি 8K সিলেক্ট করি, তাহলে অলরেডি 8K রেশিও বা 8K পিক্সেল অটোমেটিক্যালি সেট হয়ে গিয়েছে। যাই হোক, আমরা আমাদের মতো যেটা সিলেক্ট করছিলাম সেটাই সিলেক্ট করছি, অর্থাৎ 1920x1080 এবং রেজলিউশন 150 পিক্সেল, ফার্স্ট প্রজেক্ট, কালার মোড 8GB, 8 বিট থেকে 16 বিট করে দিই। 8 বিটও যথেষ্ট আসলে, তা আপাতত 8 বিটই রাখছি, আমি সবসময় 8 বিটই রাখি। কালার মানে দিয়ে অ্যাডোবি 8GB। এরপরে জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করুন, কিংবা হাতে বসান, ক্রিয়েটে ক্লিক করুন, তাহলে আমাদের প্রজেক্টটি তৈরি হয়ে যাবে। এমন একটি ইন্টারফেস আসবে। আপনি যেহেতু একদম প্রথমবার ওপেন করছেন, সেক্ষেত্রে এই পাশে অন্য কিছু থাকতে পারে, এই পাশে অন্যরকম থাকতে পারে, ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। আমরা
এর পরের ক্লাসেই কিভাবে এই জিনিসগুলো নিজের মতো সাজানো যায়। যেমন ধরুন এটা আমি এখানে না রেখে এখানে রাখতে পারি, এগুলো কিভাবে ম্যানেজ করা যায়। এরপরে এই জিনিসগুলো কি, এগুলো কি, এগুলোর সাথে পরিচিত হব। এখন একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলি, না হলে পস্তানোই লাগবে আর কি। জিনিসটা হচ্ছে প্রজেক্ট সেভ করা নিয়ে। তো প্রজেক্ট সেভ করতে হয় কীভাবে সেটা বলি আগে, তারপরে বলছি কেন এটা খুব গুরুত্বপূর্ণ। প্রজেক্ট সেভ করার জন্য এখানে ফাইল অপশনটাতে আমি একটু জুম করে দেখাই। এখানে ফাইল অপশনটাতে এসে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, সেভ, সেভ অ্যাজ, সেভ এ কপি ইত্যাদি অপশনগুলো দেখতে পাবেন। আমরা যে প্রজেক্টটি তৈরি করেছি সেটা অলরেডি সেভ করা হয়েছে। শুরুতে যেহেতু আমরা নাম দিয়েছিলাম তাই সেভ হয়ে গিয়েছে। তো যখনই আমরা একটা কোনো কাজ এখানে করব, যেমন ধরুন আমি এখানে একটা বক্সই আনলাম, এখন এই প্রজেক্টটা নতুন করে আবার তৈরি হয়েছে, অর্থাৎ নতুন করে সেভ করার মতো হয়েছে। এই অংশটা যদি সেভ না করে আমি কোনোভাবে ফটোশপ ক্লোজ করি তাহলে পরবর্তীতে এই প্রজেক্টটা ঠিকই থাকবে, কিন্তু আমি যে এডিটগুলো করলাম সেটা থাকবে না। এই জন্য আপনার পরিশ্রম একদম সম্পূর্ণ বৃথা যাবে। আর কোনো কারণে আপনার কম্পিউটার অনেক প্রেশার নিতে না পেরে র্যাম সিপিইউ বেশি ব্যবহৃত হয়ে গিয়ে কিংবা কারেন্ট বা ইলেকট্রিসিটি চলে গেলে এই ফটোশপ অটোমেটিকলি ক্লোজ হয়ে গেলে কিংবা নট রেসপন্ডিং দেখা দিতে পারে, এই প্রজেক্টটা সেভ না হওয়া অবস্থাতে ক্লোজ হয়ে যেতে পারে। ফলে হয়তো আপনি যেই পর্যন্ত সেভ করেছেন ওই পর্যন্তই এডিটগুলো থাকবে, আর তারপরে আর থাকবে না। তাই আপনার পরিশ্রমকে বাঁচাতে প্রজেক্টগুলো সেভ করে ফেলুন। প্রত্যেকটা সময়েই প্রজেক্ট সেভ করা উচিত। তো সেভ করার জন্য আবারও দেখা যায় যে ফাইলে এসে এখানে সেভের অপশনটি পাবেন, এখান থেকে সেভ করতে পারেন। আরেকটি ভালো অপশন হচ্ছে যে কন্ট্রোল এস ব্যবহার করা, এটা বেশ ভালো শর্টকাট। এখান থেকে কন্ট্রোল এস ব্যবহার করলে পারে ফাইলের নাম দেওয়ার অপশন পাবেন। আমরা যেই নামটি অলরেডি দিয়েছি সেটাই রাখছি। এখান থেকে সেভে ক্লিক করুন, অথবা সেভে কপি দিলে একটা নতুন কপি তৈরি করতে পারবেন। আমাদের তার দরকার নেই, সেভ এখানে ক্লিক করছি, প্রজেক্টটি সেভ হয়ে গেছে। এখন যদি আরও একটি নতুন জিনিস এখানে আনি তাহলে আবারও সেভ করার অপশন সেভ করতে হবে আর কি, তা না হলে এই জিনিসটি থাকবে না। তো ফাইলে গিয়ে এখান থেকে সেভ করতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় হচ্ছে কন্ট্রোল এবং এস, কন্ট্রোল এবং এস এখানে ক্লিক করলে হয়ে যায়। তো এই ছিল কিভাবে ফটোশপে একটা প্রজেক্ট তৈরি করতে হয় সম্পূর্ণ স্ট্রাকচার মেনটেন করে, এবং কিভাবে সেই প্রজেক্টটিকে সেভ করতে হয় তার সম্পূর্ণ বিস্তারিত। তো আজকে এই পর্যন্তই। এর পরের ক্লাসে আমরা এই ইউআই ইন্টারফেসের সাথে পরিচিত হব, অর্থাৎ উপরের এই অপশনগুলো আসলে কি, তারপরে বাম পাশে এগুলো কি, ডান দিকে এগুলো কি, এবং কিভাবে এগুলো কাস্টমাইজ করা যায়, এগুলোর সাথে আমরা পরিচিত হব ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।